সতে মুচি যাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার ঢোল বাজানো। সেজন্য কেউ কেউ বলে সতে বায়েন। সতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না, বলে মুচি, সত্যেশ্বর মুচি। এই সত্যেশ্বর মুচি বা সতে মুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার একটা গল্প প্রচলিত আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে। একদিন সতে এবং ওর দূর সম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাবে ঠিক করলো। আগের দিন রাত্রে সব ঠিকঠাক করে পরদিন ভোরবেলায় ভূষণ এসে সতেকে ডাকলো। তখন নিশি ভোর, আকাশ তখনও অন্ধকার, একটিও কাক পক্ষী ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকলো, সতে, ওই সতে। কিন্তু কোথায় সতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর সতের বউ বাইরে এলো। ভূষণ বলল, কি ব্যাপার, সতেকে ডেকে দাও, সকাল করে না গেলে যে কোনো কাজই হবে না। সতের বউ তো আকাশ থেকে পড়ল। ও মা, এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন, বলি ব্যাপারটা কি? ভূষণের তো চক্ষু তখন চড়ক গাছ। আমি এসে ডেকে নিয়ে গেলাম? আমি তো এই আসছি। না, আপনি তো ডাকলেন তাকে, সেও অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! তাহলে কি হবে? একেবারে আপনার মতো গলায় কে তাকে ডাকলো তবে? ভূষণ বলল, ঠিক বলছো, আমার মতো গলা নাকি অন্য কেউ ডেকেছে? না গো জেঠা, না, অবিকল আপনার মতো গলায় তাকে ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এক্ষুনি খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে, নিশি ভোরে অবিকল আমার মতো গলা করে ডাকলো, সেও অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, আমি এখনই ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। গায়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো সতেকে। দুজন রায়না গেল, দুজন খণ্ড ঘষে তার শ্বশুর বাড়িতে গেল, দুজন গেল জাহানাবাদ। কিন্তু কোথায় সতে? শুধু শুধু খোঁজাখুঁজি সার হলো। সতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, কি বিপদ, খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবু কোনোখানে সতের এতটুকু চিহ্নও পাওয়া গেল না। ভূষণ বলল, পুকুরের জাল ফেলে দেখো, যদি কেউ কোনো অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে। জাল নামলো পুকুরে, সতে সেখানেও নেই। কাজেই বাধ্য হয়েই হাল ছেড়ে দিতে হলো। নিশি ভোরে একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উবে গেল গ্রামের বুক থেকে। এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। একদিন, দুদিন, 3 দিন। 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্রের শেষ দুপুরবেলা, খাঁ খাঁ করছে রোদ্দুর। সতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গাঁয়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগড়ে বলে একটা জায়গা আছে। সেখানে বিরাট এক বটগাছের নিচে গিয়ে ভূষণ বসল। এই পথে কতদিন সতেকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে।
এই গাছতলায় কতবার বিশ্রাম করে বসে দুজনে কত গল্প করেছে, সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে সতের জন্য মনটা তার আরো বেশি খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গাঁয়ের লোকে কত কথাই না বলছে এসব ব্যাপার নিয়ে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশ ত্যাগ করেছে। যার যা ইচ্ছা সে তাই বলছে। দুষ্ট লোকেরা বলছে ওসব ভূষণেরই কারসাজি, সেই নিশ্চয়ই কোনো কিছুর লোভে সরিয়েছে সতেকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু মানুষের মুখে তো হাত চাপা দেওয়া যাবে না, কাজেই যে যা বলে তা চোখ কান বুঝে শুনে যেতে হয়। ভূষণ যখন গাছতলায় বসে বসে এই সব ভাবছে, সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়ল টস করে। ভূষণ ভাবল এই নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন আরেক ফোঁটা পড়ল, তখন আর সন্দেহভঞ্জন না করে পারল না। ব্যাপারটা কি দেখবার জন্য ওপর দিকে তাকাতেই মাথাটা গেল ঘুরে। যা সে দেখতে পেল তা স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে তিনটি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে, আর তারই কাতর দুটি চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠল। সতে, এই সতে! কিন্তু কে দেবে সাড়া? সাড়া নেই, শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকলো, সতে রে! সতে এবারও সাড়া দিল না। ভূষণ ফের ডাকলো, এই সতে, এই সতে! ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? সতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধের নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, নয়তো মাথা খারাপ হয়েছে সতের। কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয়, তাহলে একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়া ঠিক হবে না। ততক্ষণে মাল পাচার হয়ে যাবে। তারপর তন্ন তন্ন করে খুঁজে মরে গেলেও আর কোথাও পাওয়া যাবে না তাকে। অথচ ওকে ওখান থেকে নামিয়ে আনাও তার একার কর্ম নয়। যাই হোক, ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এলো তাকে। তারপর সতের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ওই দেখো! ওপর দিকে তাকাতেই লোকটির তো চক্ষু স্থির। আরে সত্যিই তো, ওই তো আমাদের সত্যমুচি। ওকে ওখান থেকে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তা তো হবে, কিন্তু ও এখানে এলো কি করে? সেইটাই তো আশ্চর্য। আমার মনে হয় এ নিশ্চয়ই সেই তেনাদের কাজ, যখন তখন যাদের নাম করতে নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের ওপর উঠে সতেকে একটু ছুঁয়ে থাকো। আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি, না হলে ওকে ওখান থেকে টেনে নামানো তোমার আমার কম্য নয়। এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল। আর ভূষণও তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেলল সতেকে। তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সতেকে নামানো হলো। পালকিতে শুইয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। রোজা এসে ঝাড়ফুঁক করতে অনেকটা সুস্থ হলো বেচারা। দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের কাছে সবকিছু সবিস্তরে খুলে বলল সে। সতে বলল, সেদিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে যেন কে তাকে ডাকলো, আর সে অমনি
মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে, কিন্তু বাইরে এসে কাউকে সে দেখতে পেল না। তখন কেমন যেন সর্বশরীর ছমছমিয়ে উঠল তার। এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ যেন সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার, কিন্তু তার গলা দিয়ে তখন এতটুকু শব্দ আর বের হলো না। কেমন যেন বোবা হয়ে গেল সে। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বটগাছের ডালে গিয়ে আটকে গেল। সেই থেকে 3-4টে দিন ওইখানেই ওই গাছের ডালে একইভাবে কেটে গেছে তার। ওই গাছের তলা দিয়ে কত লোকজনকে সে যেতে আসতে দেখেছে। সারাটা দিন যে কিভাবে কাটতো তার, তা একমাত্র সেই জানে। সন্ধ্যের পর সে দেখতে পেত কিম্ভূত কিমাকার দুটো মুখ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে, আর সারা রাত ধরে তারা লকলকে জিভ বের করে অবিরাম তাকে চাটতো। চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেত তারা। তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত। সারা দিনে আর আসতো না, সেই সন্ধ্যের পরে আবার আসতো। সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে।